নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো যেমনটা তোমাদের আগেই আমি জানিয়েছিলাম যে আমার বিএডের এক্সাম চলছে। তো এবার যেহেতু এক্সামের জন্য একটা মিনিমাম প্রিপারেশান লাগে, তো আমি বর্তমানে সেই প্রিপারেশানটাই নিচ্ছি। কিন্তু এমনটা কিন্তু নয় যে আমি তোমাদের কথা ভাবছি না, তোমাদের কথা ভেবেই আমি কিন্তু গল্প লিখে চলেছি। মানে কি বলবো, মানে এই বিএডের এক্সামের ফাঁকেও আমি যখনই টাইম পাচ্ছি আমি অল্প অল্প করে গল্প লিখছি। দেন আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে আমি তাদেরকে দিয়ে রেকর্ড করাচ্ছি, আর তোমাদের জন্য প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় আমি নিয়ে আসছি একটা করে নতুন গল্প। কিন্তু আমি চাই তোমরা আরেকটু আমাকে সাপোর্ট দেখাও প্লিজ, নইলে বুঝতেই তো পারছো মানে এত কিছু সামলে একটা চ্যানেলকে আমি এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু যদি সেই রকম সাপোর্টটা না পাই তাহলে আমি মোটিভেট হব কী করে। তোমরা আমায় সাপোর্ট করছো, কারণ আগে আমার চ্যানেলে যা ভিউ আসতো তার থেকে এখন যথেষ্ট বেটার ভিউ আসছে। কিন্তু আমি চাই যে এই ভিডিওটায় পার্টিকুলার এই ভিডিওটায় কমসে কম আমি 1K ভিউ চাই, আর লাইকস 50টা মিনিমাম। তো তোমাদের এই টার্গেটটা দিচ্ছি। আশা করছি মানে যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমার গল্প শুনতে ভালোবাসো, তারা নিশ্চয়ই 1K ভিউ এবং 50টা লাইক একদম মানে কি বলবো, একদম ডেফিনেটলি তোমরা এটা করে দিতে পারবে। তো আমার এইটুকুই আশা যে নিশ্চয়ই তোমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছি সেটা তোমরা ফুলফিল করবে। আর আমার গলায় তোমরা গল্প শুনতে পাবে 21 তারিখ এবং 29 তারিখ, এই দুদিন আমি 21 বললাম, 22 তারিখ এবং 29 তারিখ এই 2 রবিবার আমি আসছি। আমার দুটো সবথেকে প্রিয় ক্যারেক্টার, আমার নিজের তৈরি করা ক্যারেক্টার প্রফেসর ক্যাবলা এবং ডিটেকটিভ সত্যব্রতকে নিয়ে। জানি প্রফেসর শব্দটা বলতে গিয়ে আমার একটু উচ্চারণে ফল্ট হয়েছে, সেটার জন্য আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো হিসেব মতো 22 তারিখ আর 29 তারিখ তোমরা আমার নিজের গলায় দুটো গল্প পাচ্ছ, আমার নিজেরই লেখা দুটো গল্প। আর আজকের গল্পটাও আমার নিজের লেখা, গল্পের নাম কাল রাত্রি। গল্পটা একটু অন্য ধরনের গল্প, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক যত্ন সহকারেই গল্পটা লিখেছি। আর আজকে তোমাদের জন্য গল্প পাঠ করবে আমারই কলেজের এক জুনিয়র অনুষ্কা চক্রবর্তী। এর আগেও আমার ইউটিউব চ্যানেলে তোমরা ওর গলা শুনতে পেয়েছো, কিন্তু এই প্রথম ও সম্পূর্ণ একটা গল্প ন্যারেট কি বলবো করেছে। এবার আশা করছি ওর ন্যারেশন তোমাদের যথেষ্ট ভালো লাগবে, কারণ ও অনেক এই গল্পটা ন্যারেট করতে গিয়েও ও অনেকবার কিন্তু মানে অনেক পরিশ্রম করেছে। ও নিয়ে একটা বেশ ভালো রেজাল্ট আমায় দিয়েছে। তো আশা করছি ওর পাঠ করা গল্প তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো না, তাই আমি বলবো কমেন্টটা করো। আর এরকমই নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমার বিভিন্ন বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করো, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে 1K ভিউ হয়ে যায়। তো আর একটু সময় ব্যয় না করে আর কথা না বাড়িয়ে শুরু হচ্ছে আমার লেখা আজকের গল্প কাল রাত্রি। গল্প পাঠে অনুষ্কা চক্রবর্তী। ওভার টু ইউ অনুষ্কা। আমার নাম মায়া সেন। আমি একজন নৃতত্ত্ববিদ ও লেখক। জীবনের গতিপথে নানান রহস্যময় কাহিনী খুঁজে বেড়াতে আমি ভালোবাসি। মানুষের জীবন, ইতিহাস আর বিশেষ করে তাদের লোককাহিনী নিয়ে
আমার চিরকালীন কৌতূহল। আমার লেখালেখির বিষয়বস্তু প্রায়ই এই অজানা গল্পগুলো। কয়েক বছর ধরে বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, পুরনো কাহিনী সংগ্রহ করেছি এবং সেগুলো নিয়ে গবেষণা করেছি। এইবার আমার যাত্রা স্পেনের এক ছোট্ট গ্রামে, যার নাম সান্টা এস্টেলা। স্পেনে এর আগেও এসেছি, কিন্তু এবার আমার আসার মূল উদ্দেশ্য আলাদা। ডক্টর হোসে মোরালেস নামে এক প্রখ্যাত স্প্যানিশ ইতিহাসবিদ আমার একদিন স্পেনের কিছু রহস্যময় গ্রামের কথা বলেছিলেন। তার মধ্যে সান্টা এস্টেলা উল্লেখযোগ্য। ডক্টর মোরালেস ইঙ্গিত দেখিয়েছিলেন এই গ্রামে এমন কিছু কাহিনী আছে যা এখনো অজানা। এই কাহিনীগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা হয়তো কেবল একটি গল্প নয়, বরং সেই গ্রামের প্রাচীন অভিশাপ। স্পেনে পৌঁছে প্রথমেই ম্যাড্রিড থেকে একটি গাড়ি ভাড়া করে সান্টা এস্টেলা রওনা হলাম। পাহাড় পর্বতের বুক চিরে যাওয়া পথ ধরে আমার গাড়ি এগিয়ে চলল। পথে মাঝে মাঝেই থামতে হচ্ছিল, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। চারপাশে পাহাড়ের গা বেয়ে লতাপাতার বিস্তার, আর মাঝে মাঝে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলছিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম পাহাড়ের উপর মেঘের ছায়া পড়েছে। সবুজ ঘাসে ঢাকা পাহাড়ের ঢালগুলো যেন মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। দূরে কোথাও ভেড়ার পাল ঘুরে বেড়াচ্ছে, আর পাথরের পথ ধরে এগিয়ে চলেছে গ্রামের মানুষ। পথের একদিকে ছিল একটি ছোট্ট নদী, যার জলে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। সারা পথ জুড়ে নদীর স্রোত যেন আমাকে আকর্ষণ করছিল। তার হালকা গর্জন মিশে যাচ্ছিল বাতাসের শব্দে। নদীর সাথে সেই পথ ধরে বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম এই নদী আমাকে সান্টা এস্টেলায় নিয়ে যাচ্ছে। সান্টা এস্টেলা পৌঁছানোর পর প্রথমেই অনুভব করলাম গ্রামের নিস্তব্ধতা। ছোট ছোট পাথরের বাড়িগুলো, সরু গলিপথ, আর যেন অনেক পুরনো কালের কথা বলছে। গ্রামটির কেন্দ্রে ছোট্ট একটা চত্বর, সেখানে একটি প্রাচীন ঝর্ণা, যার পানি বহুকাল ধরে বয়ে যাচ্ছে। চত্বরের পাশে কয়েকটি দোকান, আর সেই দোকানগুলোর সামনে কয়েকজন বৃদ্ধা বসেছিল, যারা আমার দিকে তাকিয়ে নিরীক্ষণ করছিলেন, যেন আমি এখানে নতুন কেউ, যে এক অজানা উদ্দেশ্যে এসেছে। গ্রামে পৌঁছেই সরাইখানা খুঁজতে গেলাম। সরাইখানার মালিক মারিয়া এবং তার স্বামী এনরিকো, দুজনেই প্রায় 70 কিন্তু তাদের চোখে মুখে অদ্ভুত এক সতর্কতা ছিল। সরাইখানার পরিবেশটা ছিল শান্ত, কিন্তু মনে হচ্ছিল কোথাও একটা অজানা রহস্য লুকিয়ে আছে। ঘরটি ছোট কিন্তু আরামদায়ক। কাঠের মেঝে, পুরনো ধাঁচের খাট, আর জানালার পর্দাগুলো বহু পুরনো, যেন সেগুলো অনেক স্মৃতি বহন করছে। রাত্রি নেমে আসার সাথে সাথে গ্রামের চারপাশের নিস্তব্ধতা বাড়তে লাগলো। আমি খাটের ওপর বসে স্থানীয় কিছু কাগজপত্র পড়তে শুরু করলাম, যা ডক্টর মোরালেস আমাকে দিয়েছিলেন। রাতের খাবার সেরে ঘরে ফিরে এসে জানলার পাশের চেয়ারে বসেছিলাম। বাইরে পূর্ণিমার আলোয় গ্রামটি যেন স্বপ্নের মতো লাগছিল। এমন সময় সরাইখানার মালিকের স্ত্রী মারিয়া এসে আমার জন্য 1 কাপ গরম কফি নিয়ে এলেন। তার চেহারায় ছিল একরকম উদ্বেগ।
তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি নতুন এসেছেন শুনেছি গবেষক, সাবধানে থাকবেন। এই গ্রামে অনেক কিছু ঘটে যা বাইরে থেকে বোঝা যায় না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু জানেন মারিয়া? মারিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এখানে রাতে নদীর ধারে যাবেন না, সেখান থেকে কান্নার শব্দ আসে, কিন্তু সেটা কোনো মানুষের কান্না নয়। পরের দিন সকালে গ্রামের কেন্দ্রে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম। গ্রামের লোকজন বেশিরভাগই আমার প্রশ্নের জবাবে চুপ করে রইল। তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। তবে একটি পুরনো গ্রন্থাগার খুঁজে পেলাম, যেখানে বেশ কিছু পুঁথি আর পুরনো ডায়েরি ছিল। গ্রন্থাগারের বৃদ্ধ গ্রন্থাগারিক আমাকে একটি প্রাচীন ডায়েরি বের করে দিলেন, যেটি নাকি একসময় গ্রামের পাদ্রী লিখেছিলেন। ডায়েরিটি ছিল খুবই পুরনো, পাতাগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল। সেই ডায়েরিতে স্পষ্টভাবে লেখা ছিল এক মহিলার কাহিনী, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে মারিয়া। মারিয়া গ্রামে খুবই জনপ্রিয় ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত মায়া, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। কিন্তু একদিন শহর থেকে এক যুবক এসে তার প্রেমে পড়ে। সেই যুবক মারিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে চলে যায়। মারিয়া গভীর দুঃখে পাথর হয়ে যায়। সেই প্রতারণার শোকে একদিন সে তার 2 সন্তানকে নদীর জলে ডুবিয়ে দেয়। তারপর নিজেও সেই একই জলে ঝাঁপিয়ে পড়ে। মৃত্যুর পর থেকেই তার কান্নার শব্দ শোনা যেতে থাকে নদীর ধারে। সে তার সন্তানদের খুঁজে বেড়ায়, কিন্তু কখনোই তাদের খুঁজে পায় না। ডায়েরির শেষে পাদ্রী লিখেছিলেন, মারিয়ার আত্মা শান্তি পায়নি। রাতের বেলায় যখন নদীর জল স্রোতস্বিনী হয়ে ওঠে, তখন তার কান্না শোনা যায়। সে এখনও তার সন্তানদের খুঁজে ফেরে, আর তার অভিশাপ গ্রামের ওপর ছায়া ফেলে রেখেছে। রাতে গ্রন্থাগার থেকে বাড়ি আসার পরও আমি মারিয়ার কাহিনী নিয়ে ভাবছিলাম, কী কারণে তার কান্না আজও শোনা যায়? গ্রামবাসীরা কি সত্যিই তার অভিশাপের শিকার? রাত গভীর হয়ে আসছিল, তখনই হঠাৎ বাইরে থেকে এক ধরনের কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম হয়তো আমার কল্পনা, কিন্তু কান্নার আওয়াজ ক্রমশ তীব্র হতে লাগলো, যেন সেই শব্দ আমার অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার মনের গভীরে কোথাও এক শীতল স্রোত বয়ে চলেছে। আমি আর স্থির থাকতে পারলাম না। দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। গ্রামের পথ ধরে নদীর দিকে এগিয়ে চললাম। বাতাসে ঠান্ডার ছোঁয়া আর চারপাশে পিন পতন নীরবতা। নদীর ধারে পৌঁছালাম। তখনও সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। নদীর জলে পূর্ণিমার আলো প্রতিফলিত হচ্ছিল। হঠাৎ করেই চোখ পড়ল এক ছায়া মূর্তি, এক মহিলা, যার পরনে সাদা পোশাক। তার চুলগুলো এলোমেলো হয়ে নদীর স্রোতে মিশে যাচ্ছে। আমি তার দিকে এক পা বাড়ালাম, আর তখনই সে হঠাৎ করে আমার দিকে ঘুরে তাকালো। তার মুখে এক অসম্ভব বেদনার ছাপ ছিল। সেই দৃষ্টিতে কোনো মানবিকতা ছিল না, বরং এক অসীম যন্ত্রণা যা আমার বুকের ভিতর দিয়ে প্রবাহিত হলো। হঠাৎই সেই ছায়ামূর্তি ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল। তার কান্নার শব্দটি তখনও বাতাসে মিশেছিল, আর আমি সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে আমি আগের রাতের অভিজ্ঞতা নিয়ে খুবই অস্থির ছিলাম। রাইকা যে কাহিনী বলেছিল এবং সেই অশরীরী উপস্থিতি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি জানতে চেয়েছিলাম, কেন
এই আত্মা এখনো মুক্তি পায়নি। কেন সে এখনো তার সন্তানদের খুঁজে ফেরে? গ্রামে ফিরে এসে সরাইখানার মালিক রাইকাকে আমার এই অশরীরী অভিজ্ঞতা সম্পর্কে জানালাম। রাইকা এই কথা শুনে কিছুটা চমকে উঠল। তারপর খুব ধীরে বলল, আপনি যা দেখেছেন তা গ্রামের বেশ কিছু মানুষও দেখেছে, কিন্তু কেউ এ নিয়ে কথা বলে না, কারণ সবাই ভয় পায়। সেই আত্মার শান্তি না আসা পর্যন্ত গ্রামের মানুষের শান্তি নেই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তার শান্তি কি করে আসবে? এমন কি কিছু করা যায় যাতে সে মুক্তি পায়? রাইকা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, একজন পাদ্রী একবার বলেছিলেন যে মারিয়ার আত্মা তখনই শান্তি পাবে যখন তার সন্তানদের আত্মাও মুক্তি পাবে। কিন্তু তার সন্তানদের কবর কোথায় তা কেউ জানে না। নদীর জল তাদের নিয়ে গেছে, আর সেই সাথে নিয়ে গেছে তাদের কাহিনীও। আমি একবার স্থির করলাম, যে করেই হোক মারিয়ার সন্তানদের কবর খুঁজে বের করতে হবে। গ্রন্থাগারে ফিরে গেলাম। সেই পুরনো ডায়েরি আবারও খুঁজে দেখলাম। সেই ডায়েরিতে কোথাও লেখা ছিল না তাদের কবর কোথায় হতে পারে, তবে একটি পৃষ্ঠায় লেখা ছিল, নদীর পাশে এক জায়গায় তাদের সব দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেউ তাদের খুঁজে পায়নি, কিন্তু এক বৃদ্ধা একদিন নদীর ধারে তাদের কঙ্কাল দেখতে পেয়েছিলেন। আমি এবার সেই নদীর ধারে ফিরে গেলাম, যেখানে গত রাতে সেই অশরীরীকে দেখেছিলাম। চারপাশে গাছপালা আর পাথর ছিল, আর একদিকে নদীর স্রোত প্রবাহিত হচ্ছিল। আমি নদীর ধারে হাঁটতে লাগলাম, পাথরের খাঁজগুলো খুঁজে দেখতে লাগলাম। অনেকক্ষণ খোঁজার পর এক জায়গায় মাটি কিছুটা আলগা মনে হলো। সেখানে একটি পুরনো খুঁটি ছিল, যা বোধহয় অনেক দিন আগে কেউ গেঁথে দিয়েছিল। মাটি খুঁড়তে শুরু করলাম। খোঁড়া মাটির নিচে একটি ছোট্ট কাঠের বক্স পেলাম। বাক্সটি খুলে দেখলাম সেখানে দুটি ছোট কঙ্কাল। তাদের অবস্থা দেখে মনে হলো এগুলো অনেক বছর ধরে মাটির নিচে ছিল। একসময় সেগুলো যেন পচে গিয়ে মাটির সাথে মিশে গিয়েছিল, কিন্তু এখনো কিছু অবশিষ্ট ছিল। আমার হৃদয় ভারী হয়ে উঠল। বুঝতে পারলাম এই দুটি কঙ্কালই মারিয়ার সন্তানদের। আমি সেই বাক্সটি নিয়ে গ্রামে ফিরে এলাম। গ্রামে ফিরে এসে সেই সরাইখানার মালিক রাইকাকে সব বললাম। গ্রামের পাদ্রী ও বড়দের নিয়ে আলোচনা করে ঠিক হলো গ্রামের গির্জার পাশে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কঙ্কালগুলিকে সঠিকভাবে সমাধিস্থ করা হবে। এটি তাদের আত্মার মুক্তির জন্য প্রয়োজন। পরের দিন সকালে গ্রামে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হলো। গির্জার পাশে একটি নতুন কবর খোঁড়া হলো, যেখানে কঙ্কালগুলি সমাধিস্থ করা হবে। গ্রামের সব মানুষ একত্রিত হলো, যেন সবার মন থেকে কোনো বোঝা নামবে। পাদ্রী প্রার্থনা শুরু করলেন, আর আমরা সবাই একযোগে সেই প্রার্থনায় অংশ নিলাম। প্রার্থনা শেষে কঙ্কালগুলি সেই কবরের মধ্যে সমাধিস্থ করা হলো। তখনই যেন মনের ভিতর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। মারিয়ার কান্নার শব্দ যেন বাতাসে মিশে এক ধরনের মুক্তির বার্তা নিয়ে এলো। সেই মুহূর্তে মনে হলো অবশেষে মারিয়া তার সন্তানদের কাছে পেয়েছে, তাদের মুক্তি মিলেছে। সেদিনের পর থেকে গ্রামে আর কখনো সেই কান্নার শব্দ শোনা যায়নি। গ্রামবাসীদের মুখে শান্তির হাসি ফিরেছিল। মেয়ের সুখ দুঃখের কাহিনী
গ্রামের ইতিহাসের অংশ হয়ে গেল। আমার গবেষণা শেষ হলো, কিন্তু মনে হলো এই সফর আমার জীবনের একটি বিশেষ অধ্যায় হয়ে থাকবে। মারিয়া আর তার সন্তানের আত্মা শান্তি পেয়েছে, আর সেই সাথে স্যান্টা এস্টেলা গ্রামটি ফিরে পেল তার পুরনো সুখের দিনগুলো। আমি সেই গ্রাম ছেড়ে চলে আসার সময় মনে মনে ধন্যবাদ জানালাম মারিয়াকে। তার কাহিনী আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রইল, যা আমার লেখার মধ্যে বেঁচে থাকবে। সেই নদীর ধারে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতির সাথে মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তারই এক অদ্ভুত প্রতিফলন ছিল এই গ্রাম এবং তার গল্প।